আজ আমরা দেখতে চলেছি ২০২০ সালে রিলিজ হওয়া একটি অসাধারণ মুভি যার নাম হলো মিয়ান্ডার। এটি মূলত একটি সায়েন্স ফিকশন সার্ভাইভাল মুভি। তবে এই মুভিটিতে এত পরিমাণ থ্রিল রয়েছে যেটা দেখতে দেখতে আপনার দম বন্ধ হয়ে আসতে পারে, কারণ এই মুভির গল্পটি অসাধারণ এক শ্বাসরুদ্ধকর গল্প। তাহলে চলুন শুরু করা যাক মিয়ান্ডার মুভিটির এক্সপ্লেনেশন। তো গল্পটি শুরু হয় একটি গাড়িকে দেখিয়ে, যেটা কিনা জঙ্গলের মধ্যে থাকা একটি রাস্তা দিয়ে কোনো এক জায়গার উদ্দেশ্যে যাচ্ছিল। আর সেই গাড়িতে থাকা রেডিওর মধ্যে একটি নিউজ চলছিল। অন্যদিকে আমরা লিজা নামক একজন মেয়েকে দেখতে পাই। লিজা মন খারাপ করে সেই রাস্তার সামনেই দাঁড়িয়েছিল। এমন সময় সেখানে সেই গাড়িটি চলে আসে। লিজা তখন দূর থেকে গাড়িটিকে দেখতে পেয়ে সোজা সেই রাস্তাটির মাঝখানে শুয়ে পড়ে। লিজা আসলে আত্মহত্যা করতে চাইছিল, আর এ কারণে সেই জঙ্গলের মধ্যে এসেছে। লিজা তার জীবনে অনেক দুঃখী ছিল, কারণ কয়েক বছর আগেই তার ডিভোর্স হয়েছে। তার উপর আবার কিছুদিন আগে তার একমাত্র মেয়ে জেসি মারা যায়। পৃথিবীতে লিজার এখন আর কেউ নেই, তাই লিজা এখন আর বাঁচতে চায় না, যার ফলে সে আত্মহত্যা করার জন্য সেখানে শুয়ে থাকে। কিন্তু যখন সেই গাড়িটি তার অনেক কাছে চলে আসে, ঠিক তখনই সে তার সিদ্ধান্ত পরিবর্তন করে ফেলে। তাই সঙ্গে সঙ্গেই লিজা সেখানে উঠে দাঁড়ায়, আর লিজাকে দেখে সেই গাড়িটি সেখানে থামে। গাড়িটির মধ্যে অ্যাডাম নামক একজন ড্রাইভার ছিল। অ্যাডাম এখানে লিজাকে তার গাড়িতে লিফট দিতে চায়, কিন্তু লিজা তার গাড়িতে উঠতে চায় না। অ্যাডাম তখন লিজাকে বলে, আপনি একজন মেয়ে মানুষ, আপনি এখানে একা একা কি করবেন? এখানে থাকলে আপনার বিপদ হতে পারে। তাছাড়া এখান থেকে সবচাইতে কাছের শহরটিও প্রায় ৫ মাইল দূরে অবস্থিত। আপনি পায়ে হেঁটে কিন্তু সেখানে যেতে পারবেন না, তবে আমার সঙ্গে আসলে আমি আপনাকে সেখানে পৌঁছে দিতে পারবো, আর এটাই আপনার জন্য সবচাইতে ভালো হবে। এখন সিদ্ধান্ত আপনার। কথাগুলো শুনে লিজা অ্যাডামের কথায় রাজি হয়ে যায়, আর সে সঙ্গে সঙ্গেই তার গাড়িতে উঠে পড়ে। এদিকে সেই গাড়িতে এখনো নিউজ চলছিল। নিউজটিতে বলা হচ্ছিল জঙ্গলের মধ্যে একজন সিরিয়াল কিলার 2জন মেয়েকে হত্যা করে পালিয়ে গিয়েছে, আর সেই সিরিয়াল কিলারের কাছে একটি গাড়িও ছিল, এবং সেই গাড়িটি ছিল ব্রাউন কালারের। তাছাড়া সবচাইতে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে সেই সিরিয়াল কিলারের হাতে একটি ক্রস চিহ্নের ট্যাটু আঁকা রয়েছে। নিউজটি শোনার সঙ্গে সঙ্গে লিজা দেখতে পায় যে অ্যাডামের হাতে একটি ক্রস চিহ্নের ট্যাটু রয়েছে। তাছাড়া অ্যাডামের গাড়িটিও ছিল ব্রাউন কালারের। লিজা এতেই বুঝে যায় যে অ্যাডামই হলো সেই সিরিয়াল কিলার নিউজটিতে যার ব্যাপারে বলা হচ্ছে। এদিকে অ্যাডাম নিউজটি শুনে অনেক ঘাবড়ে যায়, কারণ তার কাছে মনে হচ্ছিল যে লিজা হয়তো তার ব্যাপারে কিছু আন্দাজ করতে পারছে। তাই অ্যাডাম তাড়াতাড়ি করে গাড়ির রেডিও বন্ধ করে দেয়, এমনকি সে গাড়িটিকে সেখানে থামিয়ে দেয়। আসলে অ্যাডাম লিজাকেও মেরে ফেলতে চাইছিল, কারণ মেয়েদেরকে হত্যা করাই হলো তার কাজ। কিন্তু হঠাৎ করেই সে তার গাড়িটি ব্রেক করে ফেলার কারণে লিজা তার মাথায় প্রচণ্ড আঘাত পায়, ফলে সঙ্গে সঙ্গেই সে সেখানে অজ্ঞান হয়ে যায়। এরপর লিজার যখন জ্ঞান ফিরে আসে, তখন সে নিজেকে একটি বক্সের মতো রুমে বন্দি পায়। আর এই রুমটি এতটাই ছোট ছিল যে লিজা সেখানে ঠিকমতো দাঁড়াতে পারছিল না। লিজা তখন রুমটির চারিপাশ ঘুরে ঘুরে দেখছিল। লিজা আসলে সেখান থেকে বের হওয়ার দরজা খুঁজছিল, কিন্তু সে অনেক খোঁজাখুঁজির পরও সেখানে কোনো দরজা দেখতে পায় না। তাই সে অনেক আতঙ্কিত হয়ে পড়ে। লিজার কাছে মনে হচ্ছিল যে অ্যাডামই হয়তো তাকে এখানে বন্দি করে রেখেছে। এমন সময় লিজা তার হাতে একটি ব্রেসলেট দেখতে পায়, আর সেই ব্রেসলেটটিতে লাইট জ্বলছিল। লিজা তখন তার হাত থেকে ব্রেসলেটটিকে খুলে ফেলার অনেক চেষ্টা করে। লিজা সেই রুমটির উপরে থাকা দেয়ালে বারবার তার হাত দিয়ে ব্রেসলেটটিতে আঘাত করতে থাকে, যাতে করে ব্রেসলেটটি খুলে যায়। কিন্তু শত চেষ্টা করেও লিজা কিছুতেই ব্রেসলেটটিকে খুলতে পারে না। লিজা এখানে প্রচুর পরিমাণে আতঙ্কিত হয়ে পড়ে, কারণ সে বুঝতে পারছিল না যে সে এখন এখান থেকে কিভাবে বের হবে। লিজা তখন সেখানে জোরে জোরে চিৎকার করতে থাকে, যাতে করে বাহির থেকে কেউ তার আওয়াজ শুনতে পেয়ে তাকে এখানে সাহায্য করতে আসে। কিন্তু এতেও কোনো লাভ হয় না। তাই লিজা যখন আর কোনো উপায় খুঁজে পাচ্ছিল না, তখন সে মন খারাপ করে সেখানকার একটি কোণায় বসে থাকে। লিজা ধীরে ধীরে তার মনের জোর হারিয়ে ফেলছে। কিন্তু ঠিক তখনই লিজার সামনে ছোট্ট একটি দরজা খুলে যায়। লিজা এতে কিছুটা স্বস্তি ফিরে পায়, কারণ তার কাছে মনে হচ্ছিল যে সে হয়তো এখন এখান থেকে বের হতে পারবে। তাই লিজা তাড়াতাড়ি করে সেই দরজার সামনে চলে আসে। কিন্তু যখনই সে দরজাটির ভেতরে প্রবেশ করে, তখন সে আলাদা একটি চেম্বারে চলে আসে।
যেটা কিনা দেখতে অনেকটা পাইপের মতো ছিল। আর এখানকার জায়গাটি সেই রুমের চাইতেও অনেক বেশি ছোট ছিল, যার ফলে লিজা সেখানে ঠিকমতো নড়াচড়া করতে পারছিল না। এদিকে লিজা যখনই সেই দরজাটি পার হয়ে যায়, ঠিক তখনই সেই দরজাটি বন্ধ হয়ে যায়। লিজা অনেক চেষ্টা করেও দরজাটি খুলতে পারছিল না, অর্থাৎ সে এখন চাইলেও এখান থেকে আর ফিরে যেতে পারবে না। লিজা এতে আরো বেশি ভয় পেয়ে যায়। ঠিক তখনই লিজার তার হাতে থাকা ব্রেসলেটটির উপর চোখ পড়ে। লিজা দেখতে পায় ব্রেসলেটটিতে প্রায় 11 মিনিটের কাউন্টডাউন শুরু হয়েছে, কিন্তু লিজা এসবের কিছুই বুঝতে পারছিল না। তবে সে এটা বুঝতে পারছিল যে এই 11 মিনিটের মধ্যেই হয়তো তাকে কিছু একটা করতে হবে। লিজা তখন সেই পাইপটির মধ্য দিয়ে সামনের দিকে এগোতে শুরু করে, কিন্তু পাইপের এই রাস্তাটি এতটাই সরু ছিল যে লিজার সামনের দিকে এগোতে অনেক কষ্ট হচ্ছিল। তারপরও লিজা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল। লিজা তখন পাইপটির প্রায় শেষ অংশে চলে আসে, আর সে তার সামনে আরও একটি রাস্তা দেখতে পায়। কিন্তু যখনই সে রাস্তাটির অনেক কাছে চলে আসে, ঠিক তখনই সেই রাস্তাটির দরজা বন্ধ হয়ে যায়। লিজা এখন কি করবে কিছুই বুঝতে পারছিল না। এমন সময় সে সেখানে আরও একটি রাস্তা দেখে, কিন্তু এই রাস্তাটি পাইপের রাস্তার চাইতেও আরো বেশি ছোট ছিল। কিন্তু লিজার তো এখানে কিছুই করার ছিল না, তাকে এখন এই রাস্তা দিয়েই যেতে হবে। তাই লিজা অনেক কষ্ট করে কোনো মতে রাস্তাটি পার হয়ে যায়। আর এই রাস্তাটি পার হওয়ার পর লিজা অন্য আরেকটি চেম্বারে চলে আসে। এই চেম্বারটিতে নানা ধরনের লাইট জ্বলছিল। লিজা তখন এই চেম্বারটিও পার হতে থাকে, কিন্তু হঠাৎ করে এই চেম্বারটির নিচের অংশ ধীরে ধীরে উপরের দেয়ালের সঙ্গে মিশে যেতে থাকে। সময় মতো লিজা যদি এটা পার না হতে পারে, তাহলে এখানেই তার মৃত্যু ঘটবে। কিন্তু দেখা যায় লিজা অনেক চেষ্টা করে রাস্তাটি পার হতে পারে, যার ফলে সে এখানে বেঁচে যায়। তবে লিজা এখানে অনেক ক্লান্ত হয়ে পড়ে। এমন সময় লিজা তার হাতে থাকা ব্রেসলেটটিতে দেখতে পায় যে তার কাছে আর মাত্র 5 মিনিট সময় আছে, কিন্তু এই 5 মিনিটের মধ্যে তাকে কি করতে হবে সেটা সে নিজেও জানে না। তো লিজা এখানে কিছু সময় বিশ্রাম নিয়ে আবারও সামনের দিকে এগোতে শুরু করে। এরপর সে যখন অনেকটা রাস্তা পার হয়ে যায়, তখন সে দূর থেকে সেখানে একজন মানুষকে শুয়ে থাকতে দেখে। লিজা তখন তাড়াতাড়ি করে সেই মানুষটির কাছে যায়, কিন্তু লিজা এখানে দেখতে পায় যে এটা আসলে একটি ডেড বডি। আর এই ডেড বডিটির হাতেও সেই একই ব্রেসলেট ছিল, যেটা এখন লিজার হাতে রয়েছে। লিজা বুঝতে পারে সে যেভাবে এই পাইপের মধ্যে আটকা পড়েছে, এই ব্যক্তিও হয়তো ঠিক সেভাবেই এখানে আটকা পড়েছিল, কিন্তু সে এখানে সারভাইভ করতে পারেনি, যার ফলে এখানেই তার মৃত্যু ঘটে। লিজা এতে আরো বেশি ভয় পেয়ে যায়, কিন্তু সে এটাই বুঝতে পারছিল না যে তাদেরকে এখানে কে বন্দী করেছে আর কেনই বা তাদেরকে বন্দী করা হচ্ছে। এরপর লিজা আবারও সামনের দিকে এগোতে শুরু করে। এমন সময় লিজা তার ব্রেসলেটটিতে দেখতে পায় তার কাছে আর মাত্র 2 মিনিট সময় আছে। তাই লিজা তাড়াতাড়ি করে সামনের দিকে এগিয়ে যেতে থাকে, কিন্তু ঠিক তখনই তার সামনের রাস্তা বন্ধ হয়ে যায়। তাই সে এখন চাইলেও সামনের দিকে যেতে পারবে না। এমন সময় লিজার পেছনে থাকা সম্পূর্ণ রাস্তাতে ছোট ছোট অনেকগুলো পাইপ বের হয়, আর সেই পাইপের মধ্য দিয়ে সেখানে একটি বিষাক্ত গ্যাস রিলিজ হতে থাকে। লিজা দেখে তার কাছে আর মাত্র 1 মিনিট সময় আছে। ঠিক এমন সময় সেখানকার একটি দেয়াল আলাদা হতে শুরু করে, আর দেখতে দেখতেই সেখানে একটি হোয়াইট চেম্বার তৈরি হয়ে যায়। লিজার হাতে এখন মাত্র কয়েক সেকেন্ড সময় ছিল, তাই লিজা তাড়াতাড়ি করে সেই হোয়াইট চেম্বারের মধ্যে চলে যায়। ফলে সঙ্গে সঙ্গেই সেখানকার পাইপগুলোর মধ্য দিয়ে প্রচুর পরিমাণে আগুন বের হতে থাকে। কিন্তু লিজা যেহেতু সেই হোয়াইট চেম্বারে লুকিয়েছিল, তাই সে এই আগুনের হাত থেকে বেঁচে যায়। এরপর কয়েক সেকেন্ডের মধ্যেই সবকিছু আবারও স্বাভাবিক হয়ে যায়। কিন্তু ঠিক তখনই লিজা যেই হোয়াইট চেম্বারটিতে লুকিয়েছিল সেটা আবারও বন্ধ হয়ে যায়। তবে লিজা যখনই সেই চেম্বার থেকে বাহিরে চলে আসে, ঠিক তখনই সেখানকার উপরের দেয়াল নিচের দিকে আসতে শুরু করে। লিজা এতে প্রচন্ড ভয় পেয়ে যায়, কারণ তার কাছে মনে হচ্ছিল যে দেয়ালটি হয়তো তাকে চাপা দিয়ে দেবে। কিন্তু সেই দেয়ালটি একটি নির্দিষ্ট জায়গাতে এসে থেমে যায়। তবে এতে করে সেখানকার জায়গাটি অনেক ছোট হয়ে যায়। ফলে লিজা এখন চাইলেও সোজা হতে পারবে না, তাই এখন তাকে উল্টোভাবেই এগিয়ে যেতে হবে। লিজা তখন অনেক কষ্ট করে সামনের দিকে এগোতে শুরু করে। আর কিছু দূর যাওয়ার পর লিজা একটি পানির পুলের কাছে পৌঁছে যায়। সে তখন সেখান থেকে একটু পানি পান করে, কারণ তার প্রচুর পরিমাণে পিপাসা লেগেছিল। এদিকে লিজার সামনে আর কোনো রাস্তা ছিল না, তাই লিজা বাধ্য হয়ে সেই পানির পুলটিতে নেমে পড়ে, আর সে সাঁতার কেটে একটি দরজার সামনে পৌঁছে যায়। এরপর লিজা সেই দরজাটির মধ্য দিয়ে আরেকটি আলাদা চেম্বারে চলে
আসে, আর এই চেম্বারটি আগের চেম্বারগুলোর তুলনায় অনেক বড় ছিল। লিজা এতে কিছুটা স্বস্তি পায়, কারণ এখন অন্তত সে নড়াচড়া করতে পারবে। কিন্তু ঠিক তখনই সেই চেম্বারের মধ্যে প্রচুর পরিমাণে পানি আসতে শুরু করে, ফলে লিজা এখানে পানির মধ্যে তলিয়ে যায়। এরপর লিজা কোনো মতে সেই চেম্বার থেকে বের হয়ে আরেকটি চেম্বারে চলে আসে। আর যখনই লিজা একটু সামনের দিকে এগিয়ে যায়, ঠিক তখনই সে দূর থেকে একজন ব্যক্তির চিৎকারের আওয়াজ শুনতে পায়। লিজা তখন সেই আওয়াজের পিছু করে। লিজা ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই সেখানকার নিচের ফ্লোরটি সরে যেতে শুরু করে। আর দেখতে দেখতেই সেখানে সবুজ রঙের পানি দিয়ে ভর্তি একটি ট্যাঙ্ক বেরিয়ে আসে, কিন্তু এই পানিগুলোর মধ্য থেকে ধোঁয়া বের হচ্ছিল, যার কারণে লিজার একটু সন্দেহ হয়। তাই লিজা তার পোশাকের একটু কাপড় ছিঁড়ে কাপড়ের টুকরোটিকে এই পানির মধ্যে ডুবিয়ে দেয়, ফলে সঙ্গে সঙ্গেই কাপড়ের টুকরোটি গলতে শুরু করে। লিজা এতে বুঝতে পারে যে এটা কোনো সাধারণ পানি নয়, বরং এটা হলো একটি মারাত্মক অ্যাসিড। তাই লিজা সেখানে সাবধান হয়ে যায়। এরপর সে দুই পাশের দেয়ালে তার দুই হাত রেখে ধীরে ধীরে সেই জায়গাটি পার হওয়ার চেষ্টা করে। লিজা এই জায়গাটি প্রায় পার হয়েই যাচ্ছিল, কিন্তু যখনই সে জায়গাটির একদম শেষ প্রান্তে চলে আসে, ঠিক তখনই তার একটি পায়ের কিছু অংশ সেই অ্যাসিডের সঙ্গে স্পর্শ হয়ে যায়, ফলে তার পায়ের সেই জায়গাটি একদম ঝলসে যায়। তাই লিজা ব্যথায় সেখানে ছটফট করতে থাকে, কিন্তু লিজার হাতে খুব বেশি সময় ছিল না। তাই লিজা কোনো মতে নিজেকে সামলে নিয়ে আবারও সামনের দিকে এগিয়ে যায়। কিছু দূর যাওয়ার পর লিজা পাইপটির সামনের দিকের রাস্তা বন্ধ দেখতে পায়, কারণ সেই রাস্তার মাঝখানে খাঁচার মতো একটি দরজা ছিল। এরপর লিজা যখন সেই দরজার অপর প্রান্তে তাকায়, তখন সে সেখানে একজন ব্যক্তিকে দেখতে পায়, আর সেই ব্যক্তির হাতে তার হাতের মতোই একটি ব্রেসলেট ছিল। তাই লিজা এখানে বুঝতে পারে এই ব্যক্তিও হয়তো তার মতোই এখানে ফেসে গিয়েছে। লিজা তখন তাকে বলে, আমরা কিন্তু চাইলে একে অপরকে সাহায্য করতে পারি, একে অপরের সহযোগিতায় আমরা হয়তো এখান থেকে বের হতে পারবো। কিন্তু সেই ব্যক্তি লিজার কথার কোনো জবাব দেয় না। লিজা তখন বুঝতে পারে এই ব্যক্তি তো আসলে একজন মানসিক রোগী, তাই তাকে এসব কথা বলে কোনো লাভ হবে না। বাঁচার জন্য লিজাকে অন্য কিছু করতে হবে। এমন সময় লিজা দেখতে পায় তাদের দুজনের হাতের ব্রেসলেটটিতে 1 মিনিটের চাইতেও আরো কম সময় রয়েছে। লিজা এতে প্রচন্ড ভয় পেয়ে যায়, কারণ সময় শেষ হলেই তো এখানে আগুন জ্বলবে। ঠিক তখনই সেখানে আবারও একটি হোয়াইট চেম্বার খুলে যায়, যেখানে লিজা এর আগেও আশ্রয় নিয়েছিল, কিন্তু এবার এই চেম্বারটি তাদের দুজনের মাঝখানে ছিল, অর্থাৎ তাদের দুজনের মধ্যে যে কোনো একজন বাঁচতে পারবে। এমন সময় তাদের মাঝখানে থাকা দরজাটিও খুলে যায়, ফলে তারা দুজনই এখানে বাঁচার জন্য হোয়াইট চেম্বারের দিকে এগিয়ে আসতে থাকে। এরপর চেম্বারে ঢোকার জন্য তারা একে অপরের সঙ্গে লড়াই করতে থাকে। আপনি কি জানেন এখন ঘরে বসেই দেশের যে কোনো প্রান্ত থেকে সহজেই ঔষধ সহ যাবতীয় হেলথ কেয়ার প্রোডাক্ট অর্ডার করতে পারেন আরোগ্য অ্যাপে? আরোগ্য একটি হেলথ কেয়ার প্ল্যাটফর্ম, যেখানে প্রতিটি ঔষধের বিস্তারিত বিবরণ, জেনেরিক অনুযায়ী বিকল্প কোম্পানির ঔষধের বিবরণ ও দাম সম্বলিত সঠিক তথ্য জানতে পারবেন। এছাড়াও প্রতিটি অর্ডারের সাথে থাকছে আকর্ষণীয় ডিসকাউন্ট, ক্যাশব্যাক এবং ফ্রি হোম ডেলিভারি সারা দেশ জুড়ে। আর আমরা তো জানি মাঝে মাঝেই কিছু মেডিসিন অনেকগুলো ফার্মেসিতেও খুঁজে পাওয়া যায় না, সেক্ষেত্রে অনেক ভোগান্তিরও শিকার হতে হয়। এই সমস্যাটির সমাধান আরোগ্য অ্যাপেই পেয়ে যাবেন আপনি, কারণ যাবতীয় ঔষধ রয়েছে আরোগ্যতে। অ্যাপটি ইনস্টলের সাথে সাথে 40 টাকা বোনাস পেতে চাইলে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে ইনস্টল করুন, অথবা অ্যাপ স্টোরে গিয়ে সার্চ করুন আরোগ্য লিখে। আর সেক্ষেত্রে বোনাস পেতে KEY এই কোডটি ব্যবহার করুন অ্যাপটির রেফার বক্সে। তাদের লড়াইয়ের এক পর্যায়ে লিজা সেই চেম্বারের ভেতরে চলে আসে, আর সেই ব্যক্তিটি চেম্বারের বাহিরেই থেকে যায়। ঠিক তখনই ব্রেসলেটের টাইম কাউন্টডাউন শেষ হয়, ফলে সঙ্গে সঙ্গেই হোয়াইট চেম্বারের দরজাটি বন্ধ হয়ে যায়। কিন্তু দরজাটির ঠিক মাঝখানে সেই ব্যক্তির একটি হাত ছিল, যার ফলে তার হাতটি কেটে 2 ভাগ হয়ে যায়। লিজা তখন সেই হাতটির দিকে তাকিয়ে দেখতে পায় হাতটির উপর ক্রস চিহ্নের একটি ট্যাটু আঁকা আছে, যেটা সে অ্যাডামের হাতে দেখেছিল। অর্থাৎ এই ব্যক্তিটি আর কেউ নয়, বরং সে হলো অ্যাডাম। এদিকে ব্রেসলেটটির সময় যখন 0-তে নেমে আসে, ঠিক তখনই সেখানে আগুন জ্বলে ওঠে, আর সেই আগুনে পুড়ে অ্যাডাম একদম ঝলসে যায়। আর এগুলো দেখে লিজা সেখানে অজ্ঞান হয়ে যায়। কিছু সময়ের মধ্যেই লিজার জ্ঞান ফিরে আসে। লিজা দেখতে পায় সে এখনো এই হোয়াইট চেম্বারের মধ্যেই রয়েছে, আর এই চেম্বারটির দরজা এখনো খোলেনি, কিন্তু এতক্ষণে তো দরজাটি খুলে যাওয়ার কথা। এদিকে লিজা প্রথমে মনে করেছিল যে অ্যাডামই হয়তো তাকে এখানে ফাঁসিয়েছে, কিন্তু অ্যাডামকেও তো তার মতোই এখানে বন্দি করে রাখা হয়েছিল। তার মানে অ্যাডামের
এসবের সঙ্গে জড়িত নয়, তাহলে তাদের সঙ্গে কে এমন করছে? এই সমস্ত কথাই লিজা চিন্তা করছিল। কিন্তু ঠিক তখনই সেখানে অদ্ভুত একটি রোবট আসে। এই রোবটটি আসলে মানুষের মাথার খুলি ছিল, আর রোবটটির মাথায় ক্যামেরার মতো কিছু একটা লাগানো আছে। তো রোবটটি এখানে এসেই প্রথমে লিজার পায়ের ক্ষতটি ঠিক করে ফেলে। এরপর সে লিজার পোশাকের সঙ্গে একটি কেবল কানেক্ট করে লিজাকে সমস্ত ঘটনার একটি ভিশন দেখায়, যে লিজা আসলে কিভাবে এখানে পৌঁছে গিয়েছে। লিজা এখানে ঠিক সেই সময়টির ঘটনা দেখতে পায় যখন সে অ্যাডামের সঙ্গে গাড়িতে ছিল। লিজা আসলে সেই সময় অ্যাডামের হাত থেকে বাঁচার চেষ্টা করছিল, কিন্তু এতে করে তাদের দুজনের মধ্যেই অনেক লড়াই শুরু হয়ে যায়। আর তাদের লড়াইয়ের এক পর্যায়ে অ্যাডাম তার কাছে থাকা একটি ছুরি দিয়ে লিজাকে আঘাত করে, ফলে লিজা গাড়ি থেকে নিচে পড়ে যায়। আর লিজা এখানে প্রায় অজ্ঞান হয়ে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই লিজা আকাশে অদ্ভুত এক ধরনের সাদা আলো দেখতে পায়, আর সঙ্গে সঙ্গেই লিজা সেখানে অজ্ঞান হয়ে যায়। এরপর আমরা বর্তমান সময়কে দেখতে পাই। সেই রোবটটি এখানে লিজাকে বলে, এই জায়গাটি মাটির নিচের কোনো গোপন রাস্তা নয়, বরং এটা মধ্য আকাশে তৈরি একটি ট্র্যাপ, যেটা মূলত এলিয়েনরা তৈরি করেছে। আর এই ট্র্যাপ থেকে বাঁচতে হলে তোমাকে সারভাইভ করতে হবে। এই বলে এই রোবটটি সেখান থেকে চলে যায়। আর ঠিক তখনই হোয়াইট চেম্বারের দরজাও খোলে। এরপর লিজা হোয়াইট চেম্বার থেকে বের হয়ে যায়, আর সে আবারও সামনের দিকে এগিয়ে যেতে থাকে। কিছু দূর যাওয়ার পর লিজা দেখে তার দিকে একটি ধারালো ব্লেড ধেয়ে আসছে, আর এই ব্লেডটিকে দেখে লিজা পেছোতে শুরু করে। এভাবে করে লিজা প্রায় অনেকটাই পেছনে চলে আসে। আর ঠিক তখনই লিজা তার মাথার উপর ছোট্ট একটি রাস্তা দেখতে পায়। এদিকে সেই ব্লেডটি লিজার অনেক কাছে চলে এসেছে, কিন্তু লিজার কোনো ক্ষতি হওয়ার আগেই লিজা কোনো মতে সেই রাস্তা দিয়ে উপরে চলে আসে। এরপর লিজা সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু ঠিক তখনই লিজার পেছনে অদ্ভুত একটি ক্রিয়েচার চলে আসে। আর এই ক্রিয়েচারটি দেখতে অনেকটা ঝলসানো মানুষের মতো ছিল। ক্রিয়েচারটিকে দেখে লিজা অনেক ভয় পেয়ে যায়, আর সে তাড়াতাড়ি করে সেখান থেকে পালিয়ে যেতে থাকে। কিন্তু সেই ক্রিয়েচারটিও লিজার পিছু করছিল। লিজা এদিকে কোনো মতে ছোট্ট একটি রাস্তার মধ্যে ঢুকে যায়, আর এই রাস্তাটির মধ্যে লিজার বডি ফিট হলেও ক্রিয়েচারটির বডি অনেক বড় হয়ে যায়, যার ফলে ক্রিয়েচারটি এখানে আসতে পারে না। যদিও ক্রিয়েচারটি সেখানে প্রবেশ করার অনেক চেষ্টা করে, কিন্তু কিছু সময় পর সে ব্যর্থ হয়ে চলে যায়, ফলে লিজা এই যাত্রায় বেঁচে যায়। ঠিক তখনই লিজা দেখতে পায় তার ব্রেসলেটটিতে আবারও টাইম কাউন্টডাউন হচ্ছে। এরপর লিজা তার সামনে দুটো রাস্তা দেখতে পায়। লিজা তখন ডান পাশের রাস্তার মধ্যে প্রবেশ করে। কিছু দূর যাওয়ার পর সে সেখানে দূর থেকে তার মেয়ে জেসির আওয়াজ শুনতে পায়। এতে সে অনেক খুশি হয়ে যায়। তাহলে কি তার মেয়ে বেঁচে আছে? একথা ভেবে লিজা তাড়াতাড়ি করে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। আর কিছুক্ষণের মধ্যেই সে সাদা একটি স্বচ্ছ রুমে চলে আসে। লিজার কাছে মনে হয় সে হয়তো এখন বিপদমুক্ত। এরপর লিজা সেখানকার একটি স্বচ্ছ দেয়ালের উপর হাত রাখে, ফলে সঙ্গে সঙ্গে সেখানকার চারিপাশের দেয়ালে লিজার ছোটবেলা থেকে শুরু করে এখন পর্যন্ত সমস্ত কিছুর ভিডিও চলতে থাকে। এসব কিছু দেখে লিজা অনেক অবাক হয়ে যায়। এরপর লিজা সেখানে তার মেয়ে জেসির ভিডিও দেখতে পায়। জেসি জানালার কাছে তার বল আনতে গিয়ে জানালা দিয়ে নিচে পড়ে যায়, ফলে সেখানেই জেসি মারা যায়। এটা দেখে লিজা অনেক কষ্ট পায়, কারণ সে তার মেয়েকে অনেক ভালোবাসত। লিজা তার মেয়ে জেসির মৃত্যুর জন্য নিজেকেই দোষী মনে করে, কারণ সে যদি তার মেয়ের খেয়াল রাখত তাহলে হয়তো সেদিন তার মেয়ে মারা যেত না। একথা ভেবেই লিজা সেখানে কান্না করতে থাকে। এরপর হঠাৎ করেই লিজার উপরের দিকে চোখ পড়ে। লিজা দেখতে পায় সেই ক্রিয়েচারটি কোনোভাবে এখানে চলে এসেছে, আর সে এখন তার দিকেই ধেয়ে আসছে। লিজা তখন দৌড়ে তার সামনে থাকা আরো একটি পাইপের মধ্যে চলে যায়, আর সে সেই ক্রিয়েচারের হাত থেকে বাঁচার চেষ্টা করে। এরপর ক্রিয়েচারটি লিজাকে ধরেই ফেলছিল, কিন্তু লিজা কোনো মতে সেই ক্রিয়েচারের চোখ ফাঁকে দিয়ে পাইপটির আরো অনেক সামনে চলে আসে। এরপর লিজা তার সামনের রাস্তায় কাটা তারের বেড়া দেখতে পায়, যার ফলে সে সামনে যেতে পারছিল না। কিন্তু ঠিক তখনই সেখানে আবারও সেই ক্রিয়েচার চলে আসে। লিজা তখন সেই ক্রিয়েচারের হাত থেকে বাঁচার জন্য বাধ্য হয়ে সেই কাটা তারের বেড়া পার হতে থাকে, কিন্তু এতে করে তার শরীরের বিভিন্ন অংশ কেটে যায়। এদিকে ব্রেসলেটের টাইমও একদম শেষের দিকে চলে এসেছে, তাই সেখানে আবারও একটি হোয়াইট চেম্বার খুলে যায়, আর সঙ্গে সঙ্গে সেই ক্রিয়েচার হোয়াইট চেম্বারের মধ্যে ঢুকে পড়ে। আর সময় অনেক কম থাকার কারণে লিজার সেখানে পৌঁছানোর আগেই চেম্বারের দরজা বন্ধ হয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই এখানে আগুন জ্বলবে,
কিন্তু লিজার শরীরে ক্ষত থাকার কারণে সেখানে তার প্রচুর পরিমাণে ব্লিডিং হয়, যার ফলে সে সামনে যাওয়ার আগেই অজ্ঞান হয়ে যায়। আবার এমন সময় ব্রেসলেটটির টাইম শেষ হয়ে যায়, ফলে সঙ্গে সঙ্গেই সেখানে আগুন জ্বলে ওঠে। কিন্তু সৌভাগ্যবশত লিজার নিচে থাকা ফ্লোরটি সরে যায়, ফলে লিজা নিচে থাকা একটি চেম্বারে গিয়ে পড়ে। এতে করে সে আগুনের হাত থেকে বেঁচে যায়। এরপর লিজার যখন জ্ঞান ফিরে আসে তখন সে দেখতে পায় সে আবারও সেই রুমটিতে চলে এসেছে যেখানে সে প্রথমে ছিল, অর্থাৎ তাকে সবকিছু আবারও প্রথম থেকে শুরু করতে হবে। ফলে লিজা এখানে অনেক আপসেট হয়ে যায় আর সে ক্লান্ত হয়ে সেখানেই শুয়ে পড়ে। লিজার মধ্যে আর সাহস এবং শক্তি কোনোটাই ছিল না যে সে আবারও এত ভয়ানক রাস্তা পার করবে। তাই লিজা সেখানে চুপচাপ শুয়ে থাকে। কিন্তু ঠিক তখনই সেখানে আবারও সেই রোবটটি চলে আসে, যেটা এর আগেও লিজার কাছে এসেছিল। রোবটটি এখানে এসে লিজার শরীরের ক্ষতগুলো ঠিক করতে থাকে, কিন্তু লিজা তখন রোবটটিকে বলে, তুমি আমার ক্ষতগুলো ঠিক করো না, আমাকে মরতে দাও। এই ভয়ানক জায়গায় থাকার চাইতে মরে যাওয়াটাই অনেক ভালো। রোবটটি তখন লিজাকে একটি বিষাক্ত ইনজেকশন দিতেই যাচ্ছিল। এদিকে লিজা তার রক্ত দিয়ে সেখানকার দেয়ালে ছোট্ট একটি প্যাটার্ন তৈরি করতে থাকে। লিজা আসলে এখান থেকে বের হওয়ার শেষ চেষ্টা করছিল। এরপর লিজার মাথায় একটি বুদ্ধি আসে। লিজা চিন্তা করে সে তো একবার সমস্ত রাস্তা পার করেছে, অর্থাৎ সে তো এখন জানে যে কোন জায়গাতে কোন ট্র্যাপ রয়েছে, আর সেই ট্র্যাপগুলোকে কিভাবে পার করতে হবে সেটাও তো লিজার জানা আছে। তাই লিজা এবার রোবটটিকে তাকে ইনজেকশন দিতে নিষেধ করে। এরপর লিজা আবারও সেই পাইপের মধ্যে প্রবেশ করে আর সে এক এক করে সেখানকার সমস্ত ট্র্যাপ পার হতে থাকে, যেমনটা সে এর আগেও করেছিল। তাই রাস্তাগুলো পার হতে এবার লিজার তেমন কোনো সমস্যা হয় না। এরপর কিছুক্ষণের মধ্যেই লিজা সেই অ্যাসিডের কাছে পৌঁছে যায়। লিজা তখন চালাকি করে সেই অ্যাসিডের সাহায্যে তার ব্রেসলেটের কিছু অংশ গলিয়ে ফেলে, ফলে সে খুব সহজেই ব্রেসলেটটিকে খুলে ফেলতে পারে। অর্থাৎ এখন ব্রেসলেটটিতে টাইম কাউন্টডাউনও হবে না এবং সেখানে আগুনও জ্বলবে না। এরপর লিজা আরেকটু সামনে গিয়ে সেই দুটো রাস্তা দেখতে পায়, যেটা সে এর আগেও দেখেছিল। তবে আগেরবার লিজা ডান পাশের রাস্তা দিয়ে গিয়েছিল, আর ডান পাশের রাস্তাতে সেই ভয়ানক ক্রিয়েচার রয়েছে। তাই এবার লিজা বাম পাশের রাস্তায় প্রবেশ করে। কিছুক্ষণ পর লিজা সেখানে তার মেয়ে জেসিকে দেখতে পায়। জেসি এখানে লিজাকে বলে, তুমি আমার সঙ্গে চলো মা, আমি তোমাকে সুরক্ষিত জায়গাতে নিয়ে যাব। একথা শুনে লিজা চমকে যায়, আর সঙ্গে সঙ্গেই তার মনে পড়ে যে জেসি তো এখন বেঁচে নেই, তাহলে নিশ্চয়ই এটা তাকে ফাঁসানোর নতুন কোনো ট্র্যাপ। এদিকে ঠিক তখনই জেসি সেখান থেকে ভ্যানিশ হয়ে যায়। লিজা বুঝতে পারে এটা হয়তো কোনো এলিয়েন ছিল যে কিনা জেসির রূপ ধারণ করেছে। এরপর লিজা আবারও সামনের দিকে যেতে থাকে। কিছু দূর যাওয়ার পর লিজা বুঝতে পারে যে সে পাইপটির একদম শেষ প্রান্তে চলে এসেছে, কারণ সে পাইপটির শেষে আকাশ দেখতে পাচ্ছিল। কিন্তু সেখানে পৌঁছানো কোনো সহজ কথা নয়, এর মাঝখানেও অনেক ট্র্যাপ রয়েছে। লিজা দেখতে পায় তার সামনে এখন পরপর 3টি ব্লেড রয়েছে, আর ব্লেডগুলো বারবার আপ ডাউন করছে। প্রথম ব্লেডটি 4 সেকেন্ডে একবার নিচে পড়ছে, দ্বিতীয় ব্লেডটি পড়ছে 3 সেকেন্ডে এবং সর্বশেষ ব্লেডটি পড়ছে 2 সেকেন্ডে একবার, যেটা পার হওয়া একদমই অসম্ভব। লিজা তখন কোনো মতে তাড়াতাড়ি করে প্রথম 2টি ব্লেড পার হয়ে যায়, কিন্তু শেষ ব্লেডটি পার হওয়া ছিল মৃত্যুর সমান, কারণ 2 সেকেন্ডে একবার ব্লেডটি নিচে পড়ছে। তাই যদি কোনোভাবে সময় একটু কম বেশি হয়ে যায় তাহলেই লিজার শরীর 2 ভাগ হয়ে যাবে। লিজা তখন তার মনে অনেক সাহস যোগায়, আর সে কোনো মতে ব্লেডটিকে পার হওয়ার চেষ্টা করে। যদিও সে ব্লেডটি পার হয়ে যায়, কিন্তু ব্লেডটির নিচে পড়ে লিজার একটি পায়ের অর্ধেক অংশ কেটে যায়, ফলে লিজা সেখানে প্রচণ্ড আঘাত পায়। সে তীব্র যন্ত্রণায় ছটফট করতে থাকে। তারপরও লিজা অনেক কষ্ট করে পাইপটির একদম শেষ প্রান্তে চলে আসে। তবে সবচাইতে দুঃখজনক ব্যাপার হচ্ছে এটা আসলে পাইপটির শেষ প্রান্ত ছিল না, বরং এটা ছিল একটি টিভি স্ক্রিন, যেখানে নীল আকাশের একটি 3D ভিডিও দেয়া আছে। এটা দেখে লিজা একদমই ভেঙে পড়ে, আর সে সেখানে প্রচণ্ড কান্না করতে থাকে, কারণ তার সমস্ত পরিশ্রম একদম বৃথা হয়ে গেল। এরপর লিজা সেখানে চুপচাপ শুয়ে থাকে। লিজা এখানে অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পর দেখা যায় সেখানকার উপরের দেয়ালটি খুলে গিয়েছে, আর লিজা তখন বাতাসে ভেসে উপরে চলে যেতে থাকে। এরপর যখন লিজার জ্ঞান ফেরে তখন সে নিজেকে একটি সুরক্ষিত জায়গায় দেখতে পায়, আর এই জায়গাটি অনেক সুন্দর ছিল। এমনকি এখানে লিজার পাটিও ঠিক হয়ে গিয়েছে। কিন্তু লিজা এখানে বুঝতে পারছিল না যে সে আবার এই জায়গায় কিভাবে চলে এলো। কিন্তু ঠিক তখনই সেখানে তার মেয়ে জেসি চলে আসে। তবে এটা কিন্তু জেসি ছিল না,
বরং এটা ছিল এলিয়েন। আর লিজাও এটা খুব ভালো করেই জানে যে এটা তার মেয়ে জেসি নয়। লিজা তখন তাকে বলে, তোমরা আসলে কি চাইছো? আমাকে যদি মেরে ফেলতে চাও তাহলে মেরে ফেলো, কিন্তু তা না করে তোমরা আমার সঙ্গে গেম খেলছো কেন? এলিয়েনটি তখন লিজাকে বলে, আমাদের প্ল্যানেটে প্রতি বছর এই মৃত্যুর খেলার আয়োজন করা হয়, আর এই খেলার প্রতিযোগী হিসেবে আমরা পৃথিবী থেকে দুজন মানুষকে নিয়ে আসি, যার মধ্যে একজন থাকে ভালো মানুষ আর অন্যজন থাকে খারাপ মানুষ। এরপর আমরা তাদের দুজনকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করাই, আর এই গেমটি চলাকালীন সময়েই খারাপ মানুষটি মারা যায়, আর ভালো মানুষটির সাথে আমরা সবসময় থাকি এবং তাকে আমরা গেমটিতে জিততে সাহায্য করি। আর এই কারণেই লিজা বারবার মৃত্যুর হাত থেকে বেঁচে যাচ্ছিল। আর অ্যাডাম যেহেতু একজন খারাপ মানুষ ছিল, তাই আগুনে পুড়ে তার মৃত্যু হয়। এলিয়েনটি তখন লিজাকে বলে, তুমি এই গেমটিতে জিতে গেছো, এখন তুমি যা চাইবে আমরা তোমাকে তাই দেব। এটা তোমার কর্মফল, তুমি এখন তোমার জীবন উপভোগ করতে পারো। তুমি তো তোমার মেয়েকে অনেক ভালোবাসো, তাই আমাকে এখন তোমার কাছে পাঠানো হয়েছে। আজ থেকে আমিই তোমার মেয়ে। আজকে থেকে আমি আর তুমি দুজন মিলে নতুন করে আমাদের জীবন শুরু করব। একথা শুনে লিজা অনেক খুশি হয়ে যায়, আর সে এখানে নতুন করে বেঁচে থাকার অনুপ্রেরণা পায়। তো এই মুভির গল্পটিতে আসলে এটাই বোঝানো হয়েছে যে মানুষ যেমন কর্ম করবে কোনো না কোনো দিন সে ঠিক তেমনই ফল পাবে, আর এটাই হলো মানুষের কর্মফল।